মুখ ফুটে যে ছোট্ট আওয়াজ তারই বলি ধ্বনি, চিহ্ন দিয়ে লিখি যখন বর্ণ বলে গণি। শুনেছিলাম তো ছোটবেলায়। অর্থাৎ আমরা যে মুখে মুখে কথা বলি, প্রত্যেকটা শব্দ উচ্চারিত হয়, এই শব্দটাকে যখন বানান করে লেখা হয় না, সেগুলোকে কি বলা হয়? শব্দ। তাহলে মুখ ফুটে যে ছোট্ট আওয়াজ তারই বলি ধ্বনি, চিহ্ন দিয়ে লিখি যখন বর্ণ বলে গণি। আমাদের মুখ থেকে যা যা শব্দ মানে বর্ণ উচ্চারিত হয়, সেটাকে যখন লেখা হয়, সেটাই হচ্ছে আমাদের কাছে বর্ণ, মানে সব বর্ণেতে রূপান্তর হয়। যেমন আমরা অ বলছি, যখন মুখ দিয়ে উচ্চারণ করছি অ, ঠিক সেটাকে যখন খাতায় কলমে বোর্ডে লিখবো, সেটা হচ্ছে যে আমাদের কাছে বর্ণ। এখন যারা উচ্চারিত হচ্ছে সেটা কি? অটা কি? ধ্বনি। আর লেখার সময় সেটা হয়ে যাবে কি? বর্ণ। আমাদের চ্যাপ্টার কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন মানে কি? রূপান্তর। সেন্টেন্স মানে কি? বাক্য। বাক্যের রূপান্তর। তাহলে বাক্য কাকে বলা হয় বা বাক্য কি? এই প্রশ্নটা যদি আসে যে বাক্য কি, তাহলে কি বলবো? কতকগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে সম্পূর্ণ করা যায়, তখন তাকে বলা হয় বাক্য। কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে সম্পূর্ণ করা হয়, তখন তাকে বলা হয় বাক্য। কিন্তু যদি অসম্পূর্ণ রয়ে যায়, তাহলে কি তাকে বাক্য বলবো? যেমন যদি বলি পাখিটি জোরে হাঁটছে। পাখিটি জোরে হাঁটছে, বাক্যটা কি সম্পূর্ণ হয়? বাক্যটা কি সম্পূর্ণ বটে? পাখিটি জোরে হাঁটছে। এই যে শব্দ যেগুলো বসে আছে, পাখিটি, জোরে, হাঁটছে, এই সবগুলোই হলো আমাদের কাছে শব্দ। কিন্তু শব্দ হলেও পাশাপাশি বসেও কিন্তু এরা সঠিক অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এটাকে আমরা বাক্য বলতে পারি না। যদি এটা বলি যে পাখিটি উড়ছে, পাখিটি উড়ছে, তাহলে কিন্তু এর অর্থটা সম্পূর্ণ। এটা কিন্তু আমার কাছে বাক্য। তাই কতকগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা সম্পূর্ণ করতে পারে, তখন তাকে বলা হয় বাক্য। এই ইংলিশ গ্রামারে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়? টাইপস অফ সেন্টেন্সেস। বাক্য কয় ভাগে বিভক্ত? পাঁচ ভাগে বিভক্ত। এক নম্বর কি? অ্যাসার্টিভ। দু নম্বর কি? ইম্পারেটিভ। তিন নম্বর কি? ইন্টারোগেটিভ। চার নম্বর বাক্য কি? অপটেটিভ। পাঁচ নম্বর বাক্য কি? এক্সক্লামেটরি। এই হলো আমাদের 5 রকমের বাক্য। আর প্রত্যেকটি বাক্যের 3টা করে অংশ থাকে। এক হচ্ছে সাবজেক্ট, 2 ভার্ব, 3 নম্বর অবজেক্ট। অত যদি বলা হয় যে বাক্যের কটি অংশ? 3টি, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্টের বাংলা কি? কর্তা, ভার্ব ক্রিয়া, আর অবজেক্ট হলো কর্ম। এই হলো বাক্যের 3টা অংশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে 5 রকমের বাক্য, এই 5 রকমের বাক্য কি একই রকম দেখতে? সবার স্ট্রাকচার বা গঠন কি এক? না। যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সেটা ইম্পারেটিভের নয়। যেটা ইম্পারেটিভের, সেটা ইন্টারোগেটিভ নয়।
যেটা ইন্টারোগেটিভে সেটা অপটেটিভের নয়, যেটা অপটেটিভে সেটা কিন্তু আবার এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন নয়। যদি অ্যাসার্টিভ স্ট্রাকচার দেখি তাহলে অ্যাসার্টিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইম্পারেটিভ স্ট্রাকচার দেখলে কি পাবো? ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কোনো সাবজেক্ট থাকে না, বেসিক্যালি বলা হয় যে ইউ নামক সাবজেক্ট যেটা রয়েছে এটা সবসময় কি থাকে? উহ্য থাকে। আমরা দেখতে পাবো না এই সাবজেক্টটাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটাকে দেখা যায় না, ভার্ব দিয়ে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? এখানে প্রথম অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে বা WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। তারপরে কি হয়? তারপরে সাবজেক্ট থাকে, তারপরে থাকে মেন ভার্ব, আর তারপর অবজেক্ট থাকে। শেষে আবার এটাতে জিজ্ঞাসা চিহ্ন থাকে। এটা দেখে কিন্তু বোঝা যায় বাক্যটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আবার কি অপটেটিভ, এই সেন্টেন্সটি আবার মে দিয়ে শুরু হয়। মে নামক একটা মোডাল ভার্ব আছে, সেই মে দিয়ে শুরু হয়। তারপরে সাবজেক্ট থাকে, তারপরে থাকে মেন ভার্ব, তারপর থাকে অবজেক্ট। এই হলো অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আবার যদি এক্সক্লামেটরি দেখা হয় তাই সেখানে কি থাকে না, প্রথমেই থাকে একটা বিস্ময় সূচক শব্দ, বিস্ময় সূচক শব্দ, তারপরে থাকে একটা বিস্ময় সূচক চিহ্ন, তারপর থাকে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর থাকে অবজেক্ট। এটা বা আবার হতে পারে কি যে হোয়াট আছে অথবা হাউ আছে, তারপরে আছে কমপ্লিমেন্ট, তারপরে কি রয়েছে সাবজেক্ট, তারপরে হয়তো ভার্ব আছে, আর শেষে বিস্ময় সূচক চিহ্নটা। এটাও কিন্তু আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে, অর্থাৎ এই বাক্যে দুটি স্ট্রাকচার রয়েছে। এটা তো এই হলো বাক্যের স্ট্রাকচার। আমাদের বিষয়টা হলো কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হয়তো আমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হতে পারে, ইম্পারেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হতে পারে, ইন্টারোগেটিভ থেকে হয়তো আবার অপটেটিভ আসতে পারে, আবার অপটেটিভ থেকে হয়তো এক্সক্লামেটরি আসতে পারে, বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি আসতে পারে, ইম্পারেটিভ থেকে এক্সক্লামেটরি আসতে পারে, আবার ইন্টারোগেটিভ থেকেও কিন্তু এক্সক্লামেটরি আসতে পারে, বা বিপরীত দিকেও ঘুরতে পারে। অর্থাৎ এক্সক্লামেটরি থেকে আমার অ্যাসার্টিভও আসতে পারে, এক্সক্লামেটরি থেকে ইম্পারেটিভ হতে পারে, এক্সক্লামেটরি থেকে ইন্টারোগেটিভ হতে পারে। এভাবে ভাইস ভার্সা বলা হয়। এটাই কি বলা হয়? ভাইস ভার্সা, VERSA, ভাইস ভার্সা অর্থাৎ কি ওলট পালট, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে ট্রান্সফারটা হয়। এই হলো গ্রামাটিক্যাল পোরশন। তাহলে আমাদের মনে রাখতে হচ্ছে কি প্রত্যেকটা বাক্যের যে গঠন আছে বা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার গুলো আমাদেরকে মনে রাখা উচিত। এরপর দেখি যে বাক্যগুলোকে ট্রান্সফার করা যায় কিভাবে, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে কিভাবে আমরা রূপান্তর করব। এই চ্যাপ্টারটা আমাদের সেটাই শিক্ষা দেবে যে আমরা এক বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করব কি করে। সাপোজ বাক্য যদি হয় আমার অ্যাসার্টিভ, বাক্যটা হলো কি অ্যাসার্টিভ, যার স্ট্রাকচার কি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এরপর আমাকে বললো হয়তো ওই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ট্রান্সফার করো ইন্টারোগেটিভে, INTEROGATIVE, ইন্টারোগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা নিশ্চয়ই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নয়, একটু আগে দেখলো। বিষয়টা হলো কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলাটা কি? এই বাংলাতে বলা হয় কি প্রশ্নসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য। এই প্রশ্নসূচক বাক্যের যে স্ট্রাকচার যদি দেখি সেটা কিন্তু দুই রকমের। প্রথমত কি দেখতে পাবো? অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাবো শুরুতে, তারপর পাবো সাবজেক্ট, তারপর পাবো মেন ভার্ব, তারপর পাবো অবজেক্ট, আর শেষে থাকবে আমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন। 2 নম্বর স্ট্রাকচার কি না WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, তারপরে থাকবে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। বাকিটা সেম, শুধুমাত্র WH ওয়ার্ডটা বাড়তি আসছে। কেন দুটো গঠন? কেন বাংলায় যে শব্দগুলো আমরা দেখি যখন প্রশ্নর ক্ষেত্রে, তখন একটা শব্দ দেখি যে একটা কয় রস্যইকার আর একটা কয় দীর্ঘইকার, কয় রস্যইকার আর কয় দীর্ঘইকার দেখেছি তো। তাহলে কয় রস্যইকার কখন ব্যবহার করা হয় আর কয় দীর্ঘইকার কখন ব্যবহার করা হয় জানি কি? কয় রস্যইকার তখন ব্যবহার করব
যখন দেখব যে আমার প্রশ্নের যে উত্তরটা, আমাকে যে প্রশ্নটা করা হয়েছে তার উত্তরটা হ্যাঁ কি না। সাপোজ প্রশ্ন করা হচ্ছে তুমি স্কুলে গিয়েছিলে, উত্তর কি হ্যাঁ কি না। তাহলে তুমি কি স্কুলে গিয়েছিলে, এই যে কয় রস্বইকারটা আসছে, এই কয় রস্বই কিন্তু কোনটা, কয় রস্বইকার এটা। তার মানে একে উত্তরটা হতে হবে হয় চন্দ্রবিন্দু জফলা আকার হ্যাঁ অথবা না। তাহলে প্রশ্নের উত্তর যখন হ্যাঁ অথবা না হবে, তখন যদি প্রশ্নের ক্ষেত্রে কয় রস্যিটা ব্যবহার করি, তখন সেটা কিন্তু কয় রস্বইকারটাই ব্যবহার করতে হয়। কিন্তু প্রশ্নের উত্তরটা যদি বর্ণনামূলক হয়, তখন কিন্তু আমাকে কয় দীর্ঘইকার ব্যবহার করতে হবে। সেই সপক্ষে ইংলিশের স্ট্রাকচার হলো দুটা, একটা হলো ইয়েস নো আর একটা হচ্ছে WH। ঠিক আছে, এই দুটি স্ট্রাকচারের মধ্যে ট্রান্সফারটা করতে হবে। সাপোজ বাক্য আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে কি একটা বাক্য বলছি যে সি হ্যাজ এ বিউটিফুল, she has a beautiful dress, she has a beautiful dress, তার একটা সুন্দর পোশাক আছে। এই হ্যাজটা কি, এখন বাক্যের মেন ভার্ব, সিটা কি বাক্যের সাবজেক্ট, আর এ বিউটিফুল ড্রেস এটা হয়ে গেল বাক্যের অবজেক্ট। এই প্রসেসটা জানি তো কি করে সাবজেক্ট কি করে অবজেক্ট বার করতে হয়, প্রসেস আছে একটা। বাক্যের যে মেন ভার্ব তাকে যদি আমরা কয় একার দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, বা কয় দীর্ঘইকার দিয়ে প্রশ্ন করি, তখন যে উত্তরটা বেরোয় সেই উত্তরটা হচ্ছে আমার কাছে সাবজেক্ট, মনে থাকবে। কিন্তু আর একটা প্রশ্ন করতে হয়, যদি কয় দীর্ঘইকার বা কয় রস্বইকার, এরপর তার সঙ্গে হচ্ছে কাকে, কাকে বা হয়তো আবার হতে পারে কোথায়, এই সমস্ত শব্দগুলি দিয়ে যখন প্রশ্ন করব, তখন যে উত্তরটা বেরোবে তাকে বলবো আমরা অবজেক্ট। মনে থাকবে, খুব সহজ। বাক্যের ভার্বকে অর্থাৎ ক্রিয়াপদকে যখন আমরা কে বা কি দিয়ে প্রশ্ন করব, তখন যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর যখন কি কাকে বা কোথায় দিয়ে প্রশ্ন করব, তখন যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে বাক্যের এখন তিনটা অংশ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে কোন বাক্য হয়ে গেছে, বাক্যটা হয়ে গেছে অ্যাসার্টিভ, বিবৃতিমূলক বাক্য। এই বাক্যটা থেকে ট্রান্সফার করতে যদি বলে যে মেক ইট ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক বাক্যে ট্রান্সফার করো, তো এই বাক্যটাকে প্রশ্নসূচক বাক্যে ট্রান্সফার করতে গেলে আমার কি করতে হবে, ওই যে স্ট্রাকচার, বিশেষ কিছু পরিবর্তন নয়, জাস্ট শুধু স্ট্রাকচার মানে গঠনটা দেখবো কিরকম। অক্সিলারি ভার্ব বসবে প্রথমে। অক্সিলারি ভার্ব কোনগুলো জানি, অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব হচ্ছে বি, হ্যাভ, ডু আর হচ্ছে মোডাল। বি, হ্যাভ, ডু আর মোডাল। অক্সিলারিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে প্রাইমারি আর দুই হচ্ছে এই যে মোডালটা, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। ঠিক আছে, প্রাইমারি অক্সিলারির মধ্যে এই সবগুলো বি, হ্যাভ, ডু, প্রাইমারির মধ্যে থাকছে কি বি, হ্যাভ আর ডু। আর মোডালের মধ্যে কি থাকছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল আর WOULD, উড। ক্লিয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল আর উড। আর যেটা বি, হ্যাভ আর ডু বললো, বি অর্থাৎ এম, ইজ, আর, আর এদের পাস্ট টেন্স রয়েছে ওয়াজ আর ওয়ার। ক্লিয়ার, হ্যাভ এর যে ফর্ম গুলো সেগুলো কি রয়েছে, হ্যাজ, হ্যাভ, এটা প্রেজেন্ট ফর্ম, আর এদের পাস্ট হচ্ছে হ্যাড। ডু এর ফর্ম গুলো কি কি, ডু আছে, ডাজ আছে, এটা প্রেজেন্ট, এর পাস্ট হচ্ছে ডিড। ক্লিয়ার,
পুরো মোডাল মানে অক্সিলারি ভার্বটা বোঝা গেল তো। এই হচ্ছে আমাদের অক্সিলারি পোর্শন। তো বাক্যের শুরুতে আমি কি যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করছি, শুরুতে কি লাগবে? একটা অক্সিলারি ভার্ব লাগবে। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা বসাতে পারবো, কিন্তু বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি অক্সিলারি ভার্বটাকে বসাতে পারবো না? অক্সিলারি ভার্ব কিন্তু আনতে হয়। তো কি করে আনবো? পদ্ধতিটা কি? ধরে বেঁধে গেলে চলে আসবো না। পদ্ধতি হচ্ছে মেন ভার্বের যে অর্থটা, সেই মেন ভার্বের অর্থ যদি বোঝায় হ ও অন্তস্থয় আকার, কি হওয়া, যদি মেন ভার্বের অর্থ বোঝায় হওয়া তাহলে বিই, ঠিক আছে? যদি মেন ভার্বের অর্থ বোঝায় করা তখন ডিও, যদি মেন ভার্বের অর্থ বোঝায় আছে তখন এইচ এ ভিই, হ্যাভ, এগুলো আসে। আর এটা যখন চলে আসতে নিশ্চয়ই আমরা বাকিটা পারবো। বি ভার্ব বলতে কি কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ডু ভার্ব বলতে ডু ডাজ আর ডিড, আর হ্যাভ ভার্ব বলতে হ্যাভ হ্যাজ আর হ্যাড, এটা পারবো। তাহলে এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে বাক্যের মধ্যে? কোনো অক্সিলারি ভার্ব কি আছে? আছে। হ্যাজটা হলো অক্সিলারি ভার্ব। বাক্যের শুরুতে আমি হ্যাজটা ইউজ করব। কেন ইউজ করলাম বাক্যের শুরুতে হ্যাজটা? কারণ আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে ট্রান্সফার করছি, তাহলে বাক্যটা হয়ে যায়, হয়তো। তাহলে প্রথমে অক্সিলারি ভার্বটা ইউজ করলাম। এরপর কি বলেছে? সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্টটা কি? এই বাক্যের সাবজেক্টটা কি? সি এস এইচ ই, ক্লিয়ার? তারপর রয়েছে মেন ভার্ব। মেন ভার্বটা কি? স্যার আর তো মেন ভার্ব নাই, আমি মেন ভার্বটাকে তো অক্সিলারি ভার্বের জায়গায় দিয়ে দিয়েছি, তাহলে আর কি মেন ভার্ব রাখতে পারবো? মেন ভার্ব কি আছে আর? ও তো স্থান পরিবর্তন করে চলে এসেছে, তাহলে আর তো থাকার কথা নয়। তাহলে আমি কি মেন ভার্ব আর লিখতে পারবো? পাতে 1 প্লেট মাংস দেওয়া হয়েছে, তো সেই মাংসটা আমি যদি গপ গপ করে খেয়ে ফেলি, তো আর কি আমাকে দিবে? না। যদি যাচাই থাকে তাহলে হয়তো দিতে পারে, কিন্তু যাচাই না থাকলে আর কি দিবে আমাকে? না। ওই হাত ধুয়ে হাত মুছে রুমালে পালিয়ে আসতে হবে। ঠিক তেমনই আমি ভার্বটাকে তো আগে সরিয়ে দিয়েছি, তাহলে আর তো এখানে ভার্ব থাকতে পারে না, মেন ভার্বের জায়গাটা তো শূন্য, তাহলে মেন ভার্বের পোরশনটা আমি কি আর লিখতে পারবো না? তাহলে মেন ভার্বের পোরশন ড্রপ করব। তারপরে কি লেখা আছে? অবজেক্ট। অবজেক্টটা কি? এ বিউটিফুল, বিউটিফুল ড্রেস, DRESS, শেষে চিহ্নটা কি দেবো? মা কালীর হাতের ওই খড়গটা, জিজ্ঞাসা চিহ্নটা। এরপর দেখি আমি একটা জায়গা, মনে হচ্ছে না প্রশ্ন আসতে পারে, তো এই এতটা গ্যাপ রইল কেন? কিছু তো একটা ব্যাপার আছে এইখানটাতে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, যে ওই যে দুটো শিখালাম না, যে কয় রস্যই আর কয় দীর্ঘই, কখন কি বললাম যে কয় রস্যই হলে হ্যাঁ অথবা না হবে উত্তরটা, কয় দীর্ঘই হলে বর্ণনামূলক উত্তর হবে, হয়েছে? তাহলে বাক্যটা আমরা কি বলেছিলাম? যে সি হ্যাজ এ বিউটিফুল ড্রেস, তার একটা সুন্দর জামা আছে। প্রশ্ন যদি ওই বাক্যটাকে ধরে করা হয়, কি বলবো? তার কি সুন্দর জামা নেই? তার কি সুন্দর জামা নেই? এই নেই বিষয়টা তো আমার বাক্যের মধ্যে এলো নাই, তাহলে আনতে হবে। আমি কোন স্ট্রাকচারটাকে বেছে নিয়েছিলাম? 1 না 2? 1। কোন WH ওয়ার্ড কি আমি বসিয়েছিলাম? না। তাহলে আমি বেছে নিয়েছি কোনটা? অক্সিলারি ভার্বটা, অর্থাৎ ইয়েস নো কোশ্চেনটাকে আমি বেছেছি। ইয়েস নো কোশ্চেনটা মানে আমি কয়রস্যইকারটাকে বেছেছি। তাহলে আমার নেগেটিভ ফর্মটা তৈরি হয়। কি কি নেগেটিভ শব্দ আছে? নেগেটিভ শব্দ আছে অনেকগুলো, দেখে নি কি কি রয়েছে, পরবর্তী সময় কাজে লাগতে পারে নেগেটিভ শব্দ ব্যবহারের ক্ষেত্রে, বা আমাকে এখানে এই বাক্যের ট্রান্সফারের ক্ষেত্রেও লাগবে। তাহলে নেগেটিভ ওয়ার্ড কি কি আছে? নেগেটিভ ওয়ার্ড কি কি রয়েছে ভালো করে একটু নোট ডাউন করে নি। প্রথমত হচ্ছে নো, আমরা সবাই জানি, তাই তো? তারপর আছে নট, এটাও জানি। NOPE, নোপ, নোপ মানে হচ্ছে না, নো মানে না, নোপ মানেও না। তারপর রয়েছে নেভার, নেভার মানে কি? কখনোই না। আচ্ছা, নাইদার, অনেকে উচ্চারণটা নিদার বলে,
neither nor, neither nor, এই হলো আমার নেগেটিভ ওয়ার্ড। বেসিক্যালি এই নট আসে, নো আসে, ওগুলো বাক্যের উপর ডিপেন্ড করে। যখন বাক্যের ওই স্ট্রাকচারাল প্যাটার্নটা দেখবো, অর্থাৎ গঠনগত দিক দিয়ে যে বাক্য আবার ভাগ আছে, এটা তো বাহ্যিক দিক থেকে 5টা ভাগ বললো, গঠনগত দিক থেকে যে বাক্যের আরো 3টা ভাগ আছে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তখন ওই এই বিষয়গুলোকে আমরা পেতে পারি, নাইদার নর, এই বিষয়গুলো আসতে পারে। এখন আমাদের কাজ কোনটা? একটা নেগেটিভ শব্দ নিতে হবে, সেটা নট। মনে রাখতে হবে নেগেটিভ শব্দ বাক্যের মধ্যে ইউজ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে বসাতে হয়, অক্সিলারি ভার্বের পরে ওই নট শব্দটাকে আনতে হয়। তাহলে কি প্রশ্ন হতে পারে, স্যার যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে আমি কি নট আনতে পারবো না? প্রশ্ন আসতে পারে যে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে আমি কি নট আনতে পারবো না? উত্তর হবে না, সম্ভব নয়। অক্সিলারি ভার্ব ছাড়া নট বসে না। তাহলে এইখানে বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাজ। তাহলে মনে হচ্ছে, বুঝতে পেরেছি যে কেন জায়গাটা আমি ফাঁকা রেখেছিলাম, এখানে নট শব্দটা বসে যাবে। তাহলে হ্যাজ নট সি এ বিউটিফুল ড্রেস, তার কি সুন্দর জামা নেই? ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে পারবো? পারবো তো। আমি কোন গঠনটা দিয়ে শিখালাম? ইয়েস নো স্ট্রাকচার। ঠিক আছে, বুঝতে পেরেছি তো? আরেকটি বাক্য বলছি, দেখি এবার পারি কিনা বুঝতে। হি completed his home task. He completed his home task. সে তার বাড়ির কাজ শেষ করেছিল, সে তার বাড়ির কাজ শেষ করেছিল। শেষ করেছিলটা ক্রিয়াপদ, একই রকম প্রসেস। কে শেষ করেছিল? উত্তর হচ্ছে হি। সাবজেক্ট কি শেষ করেছিল? তার বাড়ির কাজ। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে কি বেরোয়? উত্তর অবজেক্টটা। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়েছি। কোন বাক্যের গঠন? অ্যাসার্টিভ সেন্টেন্স। বাক্যটাকে ট্রান্সফার করব কোন বাক্যে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। প্রসেসটা কি? প্রথমেই আমার অক্সিলারি ভার্ব আসতে হবে। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই। তাহলে বাক্যের প্রথমে কিন্তু আমার অক্সিলারি ভার্বটা লাগবে, অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু কোশ্চেনটা হবে না। তাই বলেছিলাম কি প্রসেসটা, মেন ভার্বের অর্থ যদি হওয়া হয় তাহলে ডু, করা বোঝালে, সরি, হওয়া হলে বি, করা বোঝালে ডু, আছে বোঝালে হ্যাভ। তাহলে কি শেষ করেছিল অটোমেটিক্যালি কোনটা বোঝাচ্ছে? করাটা। তাহলে কি শেষ করেছিল করা বোঝাচ্ছে, করাটার ক্ষেত্রে মেন ভার্ব মানে অক্সিলারি ভার্বটা কি আসবে? ডু। তার ডু ভার্বের ফর্ম গুলো কি কি? ডু, ডাজ আর ডিড। এরপর এই যে মেন ভার্বটা, এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডিফিনাইট। কমপ্লিটেড মানে ভার্বের সেকেন্ড ফর্মে আছে। তাহলে অক্সিলারি ভার্বটাও কিন্তু আমার ভার্বের সেকেন্ড ফর্মে আনতে হবে, অর্থাৎ ডু এর সেকেন্ড ফর্ম কি? ডিড। পারলাম বুঝতে? পারলাম বুঝতে? যদি অক্সিলারি ভার্ব না থাকে বাক্যটা থেকে অক্সিলারি ভার্ব কিন্তু বানাতে হবে মেন ভার্বটাকে ধরে। তাহলে মেন ভার্বটাকে ধরে পরে ডিডটা তৈরি করলো, অক্সিলারি ভার্ব এলো। এরপরে তো নট লাগে, নটটা ইউজ করি, ডিড নট। ক্লিয়ার? সাবজেক্ট কোনটা? হি। মেন ভার্ব কি আছে? কমপ্লিটেড আছে, কিন্তু স্যার কমপ্লিটেড নাই। আমি তো কমপ্লিটেড থেকে মেন ভার্বের পাস্ট ফর্মটা আমি অক্সিলারিতে নিয়ে চলে গেছি, এই পাস্ট ফর্মটাকে আমি অক্সিলারিতে চলে গেছি। তাহলে আমাদের যে দুটো হাত আছে, এই দুটো হাত কি এক? দুটো হাত কি এক? না, দুটো হাতের আলাদা আলাদা কাজ। ডান হাতের যে কাজ সেটা কিন্তু বাম হাতের কাজ নয়, তাহলে সবই কিন্তু আলাদা। তাই এখানে কিন্তু আমার খেয়াল করতে হবে যে আমি যদি অক্সিলারি ভার্বটাকে পাস্ট ফর্ম করে দিই তাহলে কিন্তু মেন ভার্বটা আর পাস্ট ফর্মে নাই, এটা কি হয়ে গেছে? মেন ভার্বটা এখন প্রেজেন্ট ফর্মে চলে এসেছে। অক্সিলারি ভার্বটা পাস্ট, তাহলে কিন্তু মেন ভার্বটা
প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট মানে কি, ওই ইডিটা বাদ যাবে, সরি ডিটা বাদ যাবে, তাহলে COMPLETE, কমপ্লিট। ক্লিয়ার? এরপরে কি, মেন ভার্বের পরে কি বসে, অবজেক্ট। হিজ হোম টাস্ক, HOMETASK, হোম টাস্ক, শেষে কি ওই চিহ্ন, কোশ্চেন মার্ক। তাহলে ডিড নট হি কমপ্লিট হিজ হোম টাস্ক, সে কি তার বাড়ির কাজ শেষ করেনি। বোঝা গেছে? পারবো তো ট্রান্সফার করতে? দেখি এক এক করে দেখি ট্রান্সফার করতে পারি কিনা। প্রথম বাক্য, হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। মোহেনা রানা, দেখি আসি একটু বোর্ডের সামনে, বাক্যটা একটু কোশ্চেনে ট্রান্সফার করে দেখি কি বুঝলো। বাক্যটা পড়ো, ফ্রেন্ড, হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। বুঝতে অসুবিধা নাই? বাক্যটা কোন বাক্যে আছে, বাক্যের ভার্ব কোনটা, ইজ, বাক্যের সাবজেক্ট কি, হি, আর মাই ক্লোজ ফ্রেন্ড এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোন বাক্য, অ্যাসার্টিভ। এই বাক্যটাকে ট্রান্সফার করব এই স্ট্রাকচারটা ইন্টারোগেটিভে। তাহলে প্রথমে কি ইউজ করব, অক্সিলারি ইউজ করি। অক্সিলারি বাক্যের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই? এই তো ড্যাব ড্যাব করে তাকায় আছে, বসিদি টেনে নিয়ে এসে বাক্যের শুরুতে, বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, ব্যাস ইজ হলো। আচ্ছা, অক্সিলারি ভার্ব কমপ্লিট। এরপর কি দরকার, সাবজেক্ট দরকার। তো সাবজেক্ট হি বসাই, দাঁড়াই একটু, 1 মিনিট। ওই যে নটের পোরশনটা বলেছিল, নটটা তো লাগবে, আর নটটা তো অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোথাও বসে না, তাই আমাকে নটটা এই জায়গায় ব্যবহার করতে হবে। করি, NOT, নট। ক্লিয়ার? এরপর সাবজেক্টটাকে আমি টানবো, ব্যাস। এবার মেন ভার্ব, মেন ভার্ব তো আমার হয়ে গেছে অলরেডি, এটাই তো অক্সিলারি জায়গায় বসে গেছে, আর তো মেন ভার্ব নাই, তাহলে বাকি অংশটা লিখে দিই। মাই ক্লোজ ফ্রেন্ড, FRIEND, ঠিক আছে? বুঝতে অসুবিধা? আচ্ছা, তাহলে বাক্যটা কি হলো, বাক্যটা পড়ে দেখি একবার। একটু ভুল আছে, বাক্যের কোশ্চেন মার্কটা বসেনি, ফুল স্টপ হয়ে গেছে। আচ্ছা, বাক্যটা পড়ে দেখি জোরে। ইজ নট হি মাই ক্লোজ ফ্রেন্ড, সে কি আমার প্রিয় বন্ধু নয়। ব্যাস, থ্যাংক ইউ, সিট ডাউন। নেক্সট আরেকটা বাক্য দেখি, দে quarreled each other, they quarreled each other। রুমা দেখি বাক্যটা একটু ইন্টারগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে পারি কি, টেক ইট। বাক্যটা পড়ো জোরে। ইচ আদার, দে কোয়ারেল ইচ আদার। ভয় পাচ্ছে? ভয়ের কিছু না, ভয় পেলে তো গ্রামার শিখতে পারবো না। দে কোয়ারেল ইচ আদার, বাক্যটা বাংলা কি, তারা একে অন্যের সঙ্গে ঝগড়া করেছিল। কোয়ারেলের বাংলা কি, ঝগড়া করা। তাহলে ঝগড়া করেছিল যদি আমার ক্রিয়া হয়, আগে কর্তা আর কর্মটাকে বার করে নি, প্রশ্ন করি প্রথমে, কে দিয়ে প্রশ্ন করি, তাহলে কে ঝগড়া করেছিল, এটা কি সাবজেক্ট। আচ্ছা, বাকিটা তো অবজেক্ট পড়ে রয়েছে, ব্যাস। এবার শুরু করি। কোশ্চেন করতে গেলে প্রথমে কি লাগবে, অক্সিলারি ভার্ব। এই বাক্যের মধ্যে কোনো কি অক্সিলারি ভার্ব আছে? নাই, তার নিয়ে আসতে হবে। সেই যে হওয়া বুঝালে কোন ভার্ব বসে, হওয়া বুঝালে বি, হওয়া বুঝালে বি। আচ্ছা, না করা বোঝালে ডু, আর যদি আছে বোঝায় তাহলে হ্যাভ। তাহলে ঝগড়া করেছিল কি বোঝাচ্ছে, করা, তার মানে ডু। আচ্ছা, কোয়ারেলটা কোন টেন্স, ইডি যোগ করা আছে, পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, তাহলে পাস্ট ইনডিফিনাইট যদি টেন্সটা হয়, তাহলে ওই ডু ভার্বের কোন ফর্মটা আসবে, পাস্ট ফর্ম। তাহলে ডু এর পাস্ট কি, ব্যাস ইউজ করি ডিড। আচ্ছা, এরপর সাবজেক্ট ইউজ করতে বলা আছে,
তো ডাইরেক্ট কি সাবজেক্ট ইউজ করে দেবো? না, নট ইউজ করবে। গুড, নট ইউজ করি। আচ্ছা, এরপর সাবজেক্টটা দে আছে, THEOI, দে। আচ্ছা, অক্সিলারি ভার্ব আমার পাস্ট হয়ে গেছে, তাহলে মেন ভার্বটা কি এখন আর পাস্ট আছে? না, প্রেজেন্ট হয়ে গেছে। গুড, লিখি QUARREL, সে ডবল এন না, এটা এল হবে, কোয়ারেল। তারপর অবজেক্ট ইচ আদার, লাস্টে কোশ্চেন মার্ক। বাক্যটা পড়ি এবারে জোরে। ডিড নট দে কোয়ারেল ইচ আদার, তারা কি একে অন্যের সঙ্গে ঝগড়া করেনি? উত্তর হচ্ছে করেছিল, তাই ইয়েস নো কোশ্চেনে বাক্যটা পারফেক্ট। থ্যাংক ইউ। পরে আসি অয়ন। এটা জটিল বাক্য দিচ্ছে। দে আর ড্যান্সিং অন দ্য স্টেজ। দে আর ড্যান্সিং অন দ্য স্টেজ। ভয় পাওয়ার কিছু না, বাক্যটা সোজা, মুখে বললাম, জাস্ট একটু জটিল বল। বাক্যটা পড়ি জোরে। ড্যান্সিং অন দ্য স্টেজ, তারা মঞ্চের ওপর নৃত্য করছে। কি নৃত্য? সে যা পারে করুক, আগে লিখি বাক্যটা। আচ্ছা, দে আর ড্যান্সিং অন দ্য স্টেজ, তাহলে প্রথমে বাক্যের ভার্ব কোনটা? ড্যান্সিং। টেন্স একটু বলতে পারবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যামিজারের মধ্যে আর রয়েছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ব্যাস। তাহলে অক্সিলারি ভার্ব আছে, কোশ্চেনটা তৈরি করার জন্য প্রথমত অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব কি আছে? না। এটা কি? এটা কি? চোখের সামনে দরজায় কড়া দিচ্ছে, বসাই। তাহলে আরটা পাচ্ছি, বসিয়ে দিই বাক্যের শুরুতে আর। তাহলে এরপর সাবজেক্ট বসবে, তো সরাসরি কি সাবজেক্ট বসবে? না, কেন বসবে না? নট লাগবে, বসাই। অক্সিলারি ভার্ব ছাড়া নট বসে না। আচ্ছা, তাহলে তারপর নটের পরে সাবজেক্ট। আচ্ছা, এরপর মেন ভার্ব কি রয়েছে? ড্যান্সিং, বসিয়ে দিই। বাহ, তারপরে অবজেক্ট, সরি অন দা স্টেজ, STAGE, স্টেজ। শেষে চিহ্নটা মা কালী, এই শেষটাতে মা কালীকে স্মরণ করতে হয়। কোনো প্রবলেম নাই তো? নিশ্চয়ই না। থ্যাংক ইউ। রূপম, আসি একটু, দেখি কি বুঝেছি। এটা জটিল বাক্য দেবো না সহজ বাক্য দেবো? আমার যা ইচ্ছা। বাহ, দেখি, আমি তো বিপদে ফেলতে পারিনি, তাই সহজ করেই দিই। উই উইল সাবমিট আওয়ার অ্যান্সার শিট টুমরো। সরি, এখানে থাক। উই উইল সাবমিট আওয়ার অ্যান্সার শিট, টেক ইট। বাক্যটা পড়ি জোরে। We will submit our answers sheet. আচ্ছা, কোন বাক্য? এই তো অ্যাসার্টিভ ট্রান্সফার, তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ট্রান্সফার করছি। আচ্ছা, ভার্বটা একটু মনে করে দিই, ভার্বটা কোনটা ভার্ব? শুধু উইল, Submit. উইল সাবমিট একসঙ্গে, ফিউচার ইনডিফিনাইট, তাই তো? ফিউচার ইনডেফিনাইট টেন্সের ভার্ব উইল সাবমিট এখনো করিনি, আমরা আমাদের উত্তরপত্রটা সাবমিট করব। তাহলে উইল সাবমিট হচ্ছে আমার টেন্স, মানে ভার্বটা। আচ্ছা, প্রশ্ন করে দেখি, কে সাবমিট করবে? We. আমরা, এটা সাবজেক্ট। আচ্ছা, কি সাবমিট করব? আমাদের উত্তরপত্র, আওয়ার অ্যান্সার শিট, এটা হয়ে গেল অবজেক্ট। শুরু করি এরপরে। কোশ্চেন করতে গেলে প্রথমে কি লাগবে? অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি। কি আছে অক্সিলিয়ারি ভার্বটা? ওই যে মোডাল অক্সিলিয়ারি পাচ্ছি, WILL, উইল। আচ্ছা, এরপর সাবজেক্ট বসবে তো সরাসরি কি? না না, এখানে নটটা বসবে। বাহ,
NOT নাট লয় নট। আচ্ছা, এরপর সাবজেক্টটা ইউজ করতে পারবো। সাবজেক্ট কি? Submit. সাবজেক্ট We. উই। আচ্ছা, এরপরে মেন ভার্বটা সাবমিট, SUBMIT সাবমিট। আচ্ছা, এরপর অবজেক্ট কি আছে? আওয়ার অ্যানসার সিট, ও ইউ আর আওয়ার অ্যানসার। একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করার কিছু নাই, ভালো করে লিখি ANSWER অ্যানসার সিট, SHEET সিট না, ফুল স্টপ নয়, কোশ্চেন মার্ক। জোরে পড়ি বাক্যটা। Will not we submit our answer sheet? উইল নট উই সাবমিট আওয়ার অ্যানসার সিট, আমরা কি আমাদের উত্তরপত্র জমা দেব না? কোশ্চেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? ব্যাস, থ্যাংক ইউ, বসি। তো এই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো স্ট্রাকচারে বাক্যটাকে গঠন করা। তাহলে ইয়েস নো স্ট্রাকচারে গঠন করলেই তো হবে না, এতক্ষণ পর্যন্ত ইয়েস নোটা জানলো, এবারে WH ওয়ার্ডটাও তো দরকার, শুধু তো একটাতে বলা থাকবে না। তাহলে স্যার WH ওয়ার্ড দিয়ে কি করে জয়েন মানে ট্রান্সফার করব? বাক্যটা দেখি একটু, বাক্যের মধ্য দিয়ে বলি। রামবাবু, রামবাবু lived in কলকাতা। রামবাবু lived in কলকাতা। আচ্ছা, রামবাবু কলকাতায় নাও থাকতে পারে, আমরা গ্রামার করার জন্য রামবাবুকে ব্যবহার করছি। আচ্ছা, তা রামবাবু lived in কলকাতা, রামবাবু কলকাতায় বাস করে, ঠিক আছে তো? বাক্যের ভার্ব কোনটা? lived, সাবজেক্ট কে? রামবাবু, অবজেক্ট কি? ইন কলকাতা। ক্লিয়ার হয়েছে তো? এটা বাদ দিচ্ছি, ইয়েস নো স্ট্রাকচার আর যাচ্ছি না, নিশ্চয়ই আমাদের কমপ্লিট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন থাকে আমরা কিন্তু বলতে পারি, বা কমেন্ট সেকশনে যেয়ে পরে তোমরা কিন্তু জানিও যদি কোনো কোশ্চেন থাকে। এর পরের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি WH ওয়ার্ড। তাহলে কি WH ওয়ার্ড কতগুলো আছে জানতে হচ্ছে তো? WH ওয়ার্ড কতগুলো আছে? WH ওয়ার্ড ভালো করে মনে রাখতে হচ্ছে কি কি রয়েছে। আচ্ছা, হোয়াট আছে, হোয়াই আছে, হুইচ আছে, হু আছে, হোয়েন আছে, হয়ার আছে, WHERE হয়ার, হাউ আছে, WHOM হুম আছে। কটা? 24 ইজ ইকুয়াল টু 8, 8টা WH ওয়ার্ড আছে, প্রত্যেকটার অর্থ কিন্তু আলাদা। হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হোয়াট মানে কি। আচ্ছা, হোয়াই, হোয়াই মানে কেন, হুইচ মানে কোনটা, কোনটা। আচ্ছা, হু মানে কে। আচ্ছা, হোয়েন মানে কখন, হোয়ার কোথায়, হাউ কত বা কিভাবে, আচ্ছা হুম কাকে। ঠিক আছে, এই এতগুলো WH ওয়ার্ড আছে। তাহলে স্যার কোনটাকে নেব? বাক্য তো আমার একরকম থাকবে না, যে কোনো একটাকে নিতে হবে, সবগুলো তো একসঙ্গে নিয়ে নিতে পারবো না। তো পরীক্ষায় প্রশ্ন পড়েছে যে সবগুলো ব্র্যাকেটে কমা দিয়ে লিখে দিলাম, যে ব্র্যাকেটে কি লিখবো? স্যার আপনি বেছে নিন। এটা চলতে পারেনি, হতে পারেনি, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদেরকে ইউজ করতে হবে। কি করব দেখি, কি হয়েছে? হোয়াট আছে, হোয়াই আছে, হুইচ আছে, হু, হোয়েন, হোয়ার, হাউ আর হুম, কোনটা ইউজ করব? এটা শর্ট পদ্ধতি, ভালো করে বুঝে নি। মেন ভার্বটাকে, এই যে মেন ভার্বটা এর যে একটা অর্থ আছে না, হয়েছে তো? এই যে মেন ভার্বটা লিড মানে কি? বাস করতো বা বসবাস করতো। বসবাস করতো, এই যে মিনিংটা, এই মিনিংটাকে আমরা প্রশ্ন করে যাব। প্রশ্ন করব কোন শব্দগুলো দিয়ে? এই যে 8টা WH ওয়ার্ড রয়েছে এগুলো দিয়ে। এই 8টা WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব মেন ভার্বের অর্থটাকে। প্রথমে হোয়াট রয়েছে, প্রশ্ন করি যে কি বাস করত? উত্তর আছে না, তাহলে হোয়াটটা আমার কাজে লাগলো নি। হোয়াই কেন বাস করত?
উত্তর আছে? তাও নাই, তাহলে হোয়াইটাও কাজে লাগলো নি। হুইচ কোনটা বাস করতো না, কি সব প্রশ্ন করছি, কিন্তু করতে হবে। হুইচ কোনটা হলো নি। আচ্ছা, তারপর হু কে বাস করতো, রামবাবু উত্তরে আসছে। ঠিক আছে, আচ্ছা আমাদের স্টকে রইলো এটাকে, পেয়েছি উত্তরটা। আচ্ছা, তারপরে হোয়েন কখন বাস করতো, উত্তর নাই। আচ্ছা, হয়ার কোথায় বাস করতো, ইন কলকাতা, এটাও আমাদেরকে স্টকে রাখতে হচ্ছে, হয়ারটাও পাচ্ছি, তাহলে ইন কলকাতা এটাও কিন্তু আমার অ্যান্সারে আসছে। আচ্ছা, হাউ কিভাবে বাস করতো না, হুম কাকে বাস করতো নাই, তাহলে দুটোতে মিলেছে। তো ওই যে মেন ভার্বটাকে প্রশ্ন করলাম WH ওয়ার্ড গুলো দিয়ে, যে WH ওয়ার্ডটাকে দিয়ে প্রশ্ন করাতে উত্তরটা মিলেছিল, উত্তরটা পেয়েছিলাম, সেই WH ওয়ার্ডটাকে চুজ করব। তাহলে প্রথমে কি পেয়েছিলাম, WHO, বোঝা গেছে? হুটা পেয়েছি। আচ্ছা, হুটাকে যখনই ইউজ করছি তখন এইখানে যে উত্তরটা বেরিয়েছিল সেই উত্তরটা কিন্তু বাদ চলে যাবে, মনে রাখবো। কিন্তু যে WH ওয়ার্ডটা আমি ইউজ করলাম, সেই WH ওয়ার্ডটা ইউজ করার সাথে সাথে যে উত্তরটা বেরিয়েছিল মেন ভার্বটাকে প্রশ্ন করার সঙ্গে, সেই উত্তরটা কিন্তু বাদ চলে গেল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি ইউজ করতে বলেছে, WH ওয়ার্ড তোমার অলরেডি হয়ে গেল। তারপরে কি, অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব কি বাক্যের মধ্যে আছে, নাই, তাহলে আনতে হবে। লিভ শব্দটা আছে, লিভড আছে মেন ভার্ব। আচ্ছা, তাহলে বাস করতো করা বোঝাচ্ছে, করা মানে কি, সেই ডু ভার্ব আসছে, ডু ভার্ব আসছে, তো ডু ভার্বের ফর্মটা আসবে ডু, না হলে ডাজ, না হলে ডিড। তা কোনটা ইউজ করবো না, মেন ভার্বটা দেখবো পাস্ট টেন্সে আছে, বাস করতো পাস্ট টেন্স আছে, তার মানে ডু এর পাস্ট ফর্ম ইউজ হবে। ডু এর পাস্ট ফর্মটা কি, ডিড। ঠিক আছে, আচ্ছা এরপর রয়েছে কি, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টটা। স্যার এখানে কিন্তু আমার নেগেটিভ ফরম্যাট আসবে না, কারণ এই কোশ্চেনটা ইয়েস নো কোশ্চেন নয়, এর উত্তরটা কিন্তু বর্ণনামূলক, তাই ইয়েস নো কোশ্চেনে নেগেটিভ শব্দ আনবো নটটাকে, কিন্তু WH কোশ্চেনে নটটা আসবে নি। ঠিক আছে, মনে রাখতে হচ্ছে। তাহলে কি এবার সাবজেক্টে ইউজ করতে পারি, সাবজেক্টটা কি স্যার, এটা তো সাবজেক্ট, ইউজ করতে পারবো, কারণ এটার দ্বারাই তো WH ওয়ার্ডটা আমি নিয়েছি, তাহলে এটা আমার ইউজ করা যাবে না। ব্যাস, পরেরটা লিখি। মেন ভার্ব, মেন ভার্ব কি আছে, লিভ আছে, লিভ, কারণ ডিডটা তো এই পাশে চলে এসেছে, পাস্ট ফর্মটা উঠে গেছে, তাহলে কি রয়েছে, প্রেজেন্ট ফর্ম আছে, LIVE, লিভ। তারপরে কি, অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইন কলকাতা, KOLKATA। আচ্ছা, কলকাতার পূর্ব নাম কি ছিল, ক্যালকাটা, CALCUTTA। আচ্ছা, এখন কলকাতা, শেষে কোশ্চেন মার্কটা দিয়ে দিই। কোশ্চেনটা কি দাঁড়ালো, হু ডিড লিভ ইন কলকাতা, কলকাতায় কে বাস করতো, উত্তর দেবো কলকাতায় রামবাবু বাস করতো। হয়েছে, উত্তরটা লেখার সময় এটা লিখতে পারবো। আচ্ছা, আর একটা শব্দ তো উত্তরে বেরিয়েছিল, হয়ার শব্দটা, ওটা ব্যবহার করে দেখি কি রয়েছে। হয়ার ইউজ করি WHERE, ক্লিয়ার? WH ওয়ার্ড হয়ে গেছে, আবার অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব তো সেম যেটা বার করেছিলাম, একই তো, ডিড। আচ্ছা, এরপরে কি, সাবজেক্ট। এখন হয়ার দিয়ে প্রশ্ন করে কোন উত্তরটা পেয়েছিলাম, এটা, তাহলে এইটাকে লিখতে পারবো না, কিন্তু এটাকে লিখতে পারবো। আচ্ছা, সাবজেক্টটা লিখি তাহলে, রামবাবু, রাম বাবু। আচ্ছা, এরপরে কি, মেন ভার্ব, মেন ভার্বটা কি রয়েছে, লিভ, LIVE। আচ্ছা, আর অবজেক্ট লিখতে পারবো, অবজেক্ট লিখতে পারবো, কারণ অবজেক্টটা তো আমার, অবজেক্টটার জন্য আমি WH ওয়ার্ডটাকে পেয়েছিলাম, তাহলে লেখা যাবে কি, কোশ্চেন মার্কটা এখানে দিয়ে দেবো। কি হলো, যে হোয়ার ডিড রামবাবু লিভ, রামবাবু কোথায় বাস করতো, উত্তর আসবে কি, রামবাবু লিভড ইন কলকাতা, রামবাবু কলকাতায় বাস করতো। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, অন্য আরেকটা বাক্য দিয়ে দেখি যে ঠিকঠাক বুঝতে পারলাম কিনা। রাজা রামমোহন রয় is the pioneer of modern India.
রাজা রামমোহন রয় ইজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন ইন্ডিয়া। রাজা রামমোহন রয় হলেন আধুনিক ভারতবর্ষের পথিকৃৎ। পায়োনিয়ার কথার অর্থ কি? পথিকৃৎ বা অগ্রদূত, হয়েছে, যে আমাদেরকে পথ দেখায়। এই রাজা রামমোহন রয় সম্পর্কে জানি তো, একজন সমাজ সংস্কারক ছিলেন, খুব মহান একজন সমাজ সংস্কারক। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, বিধবা বিবাহ আইনটা চালু করেছিলেন। রাজা রামমোহন রয় সতীদাহ প্রথাটাকে রদ করেছিলেন। এটা এই বাক্যটাকে কোশ্চেনে ট্রান্সফার করে দেখি। প্রথমে WH ওয়ার্ড লাগবে, তো WH ওয়ার্ড পেতে গেলে আমার মেন ভার্বটাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি আসছে? প্রথমে হোয়াট কাজে লাগাই, যে WH ওয়ার্ড গুলো ছিল। হোয়াট কি ছিল? উত্তর না, হয়েছে। কে ছিল? রাজা রামমোহন রয়। ক্লিয়ার? তাহলে WH ওয়ার্ড হিসাবে হুটাকে আমি কাজে লাগাতে পারবো। ক্লিয়ার হয়েছে? অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব কি আছে বাক্যের মধ্যে? ইজ আছে, হু ইজ। আচ্ছা, মেন ভার্ব নাই, তাহলে এটাকে তো অক্সিলারি ভার্বের জায়গায় নিয়ে চলে এসেছি। আচ্ছা, মেন ভার্ব তাহলে পোরশনটা হচ্ছে না, পরেরটা চলে যায় অবজেক্টটা। তাহলে দা পায়োনিয়ার অফ মডার্ন ইন্ডিয়া, কোশ্চেন মার্কটা বসিয়ে দিই। তাহলে হু ইজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন ইন্ডিয়া, হয়েছে। এই আধুনিক ভারতবর্ষের পথিকৃৎ কে ছিলেন? উত্তরে লিখবো আমরা এই হু এর জায়গায় WH ওয়ার্ডের জায়গায় লিখে লিখবো রাজা রামমোহন রায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে সহজ সরল পদ্ধতিতে আমরা কি শিখলাম আজকে? যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে ট্রান্সফার করা যায়। এই পদ্ধতিগুলো কাজে লাগালেই কিন্তু সহজ পদ্ধতিতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করে দিতে পারি। তাহলে আর কি প্রবলেম হবে? যদি প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে জানিও, পরের ভিডিওতে সেই প্রবলেম আমি সলভ করে দেবো। আজকের মতো এখানে ক্লাস শেষ।